এই যে নাহিদ, তিনি কি তাহলে এই টাকা নিয়েই এখন প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন? ব্যাংক অ্যাকাউন্টের স্ক্রিনশট আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং আমরা নাহিদের কথা আপনাদেরকে বললাম, সেই নাহিদের কত টাকা নিয়েছেন সেটাও দেখাবো। তবে তার আগে সার্জিস আলম, কে সার্জিস আলম, তিনি কত টাকা নিয়েছেন আসুন আপনাদের। শেখ হাসিনাকে দেশ থেকে তাড়াতে সাবেক উপদেষ্টা নাহিদ ও সমন্বয়ক সার্জিস আলম 158 কোটি টাকা নিয়েছে, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। এই বিষয়ে পর্যালোচনা করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই ধারাবাহিকলি তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে জানতে পারবেন এই সাবেক উপদেষ্টা নাহিদ ও সমন্বয়ক সার্জিস আলম কি সত্যি 158 কোটি টাকা নিয়েছে। এই বিষয় নিয়ে এমন কিছু গোপন তথ্য থাকছে যা জানলে আপনিও আজকে ভিডিওটি দেখার পরে অবাক হয়ে যাবেন। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সত্যি কি এই সাবেক উপদেষ্টা নাহিদ ও সমন্বয়ক সার্জিস আলম 158 কোটি টাকা নিয়েছে নাকি এটা গুজব ছিল। এই যে নাহিদ, তিনি কি তাহলে এই টাকা নিয়েই এখন প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন? ব্যাংক অ্যাকাউন্টের স্ক্রিনশট আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং আমরা নাহিদের কথা আপনাদেরকে বললাম, সেই নাহিদের কত টাকা নিয়েছেন সেটাও দেখাবো। তবে তার আগে সার্জিস আলম, কে সার্জিস আলম, তিনি কত টাকা নিয়েছেন আসুন আপনাদের সেটাও দেখাই। দেখুন, সার্জিস আলম ছাত্র নেতা তথা আন্দোলনের সমন্বয়ক। দেখুন তার নেওয়ার টাকার পরিমাণ 76,62,305, তারও বেশি মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় 66,72,76,746 টাকা। আমি একই সঙ্গে দেখাবো একটু নাহিদ ইসলাম, যার কথা আপনাদেরকে বললাম। দেখুন, নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের পদত্যাগী উপদেষ্টা ছাত্র নেতা, যিনি নতুন রাজনৈতিক দল খুলবেন বলে ঠিক করেছেন এবং যিনি ভোটে দাঁড়াবেন, প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন। তিনি কত টাকা নিয়েছেন দেখুন, 204, তারও বেশি বিটকয়েন অর্থাৎ 1,82,71,272 মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় 158 কোটি টাকা, তারও বেশি 158,24,56,842 টাকা। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। খুব অবাক লাগছে এই তথ্যগুলো দেখতে যে এরা এই দুজন কারা। নাহিদ ইসলাম সম্পর্কে আমরা জানি, সঙ্গে এই যে সার্জিস আলম, এই বাকে নাহিদ ইসলাম হচ্ছে এই যে পুরো 5ই অগাস্টের পূর্বে যে আন্দোলনটা হয়েছে তাদের অন্যতম সমন্বয়ক এবং বলা হয়ে থাকে তাদের মধ্যে সবচেয়ে ঠান্ডা মাথার এবং রাজনৈতিক দল যেটি তারা এখন ক্ষমতায় থাকা অবস্থাতে করছে, যে অর্থাৎ যে কিংস পার্টি, রাজার পার্টি বলে আমরা জানি, এই পার্টি সে পুরোটা গড়ে তুলবে বলে তাকে সে পদত্যাগ করেছে বলে গতকালকে আমরা জানতে পেরেছি। এবং টাকা পয়সা যা এসেছে পশ্চিমা বিশ্ব থেকে এবং তাদের দল করবার জন্য আপনারা নিশ্চয়ই জানেন যে চায়না থেকে একটা বড় ফান্ড তারা পেয়েছে, হয়তোবা এর মধ্যে আপনাদের জানার কথা। আর টার্কি থেকেও যেই অর্থের বেশ কিছু ভাগ পেয়েছে এবং ডেফিনেটলি লোকাল কিছু ফান্ডিং সেখানে আছে, এইটাও আমাদের কাছে আছে এবং বেশ কিছু ব্যবসায়ীর নামও আমরা জানি যে তাদেরকে বেশ অর্থগুলি দিয়েছে। তবে তার অ্যাকাউন্টে যে বিটকয়েনের যে টাকাটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা লোকাল ফান্ডিং না। এই টাকাটার সোর্স আসলে চায়না বলে আমরা প্রাথমিকভাবে অনুমান করছি এবং বেশ কিছু টিপসও এই ব্যাপারে আমাদের কাছে আছে। যেহেতু কনফার্ম না থাকার কারণে আমি আসলে সেই জায়গাগুলো, কারণ আমার আরো বেশ কিছু তথ্য পাওয়ার সম্ভাবনা আছে, ফলে এই ফান্ডিংটা নিয়ে আমি এখনই নিশ্চিতভাবে আলোচনা করব না। তবে এটা নিশ্চিত যে এই যে বিটকয়েন সাইট গুলোর যে স্ক্রিনশট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এগুলো ভেরিফাইড এন্ড কনফার্মড এবং এগুলো নিশ্চিতভাবে সেখানে আছে এবং এটা তারা কল্পনাও করেনি। যারা এটা লিক করেছে তারা খুবই কাছে এবং ট্রাস্টেড ছিল, তারা নিজেরাও আসলে কল্পনা করেনি যে এইভাবে জিনিসটা মিডিয়ার সামনে চলে আসবে। আপনারা জানেন যে এশিয়া পোস্ট নিউজ তারা এটা দিয়েছে এবং আপনারা মনে হয়
ইলেকট্রনিক টিভি বা হিসেবে প্রথম এটা সামনে নিয়ে আসলেন। সো আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে এরা অর্থ আত্মসাৎ, যেই যে দুর্নীতির বিরুদ্ধে এই যে তারা বারবার বলেছিল যে দেশটা উচ্ছন্নে গেছে দুর্নীতি, দেখেন 6 মাসের ভেতরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, কারো 3,000, 4,000, 5,000 কোটি। আমরা হিসাব করলে তো চক্ষু চরক গাছের মতো, এবং সেটা 6 মাস মাত্র শেষ হলো এই 5 তারিখে। তাহলে এই মাসের যদি আজকে 26 হয়, অর্থাৎ 7 মাসের পথে যাওয়ার আগেই একটা মানুষের কাছে 2-3,000, 4,000 কোটি টাকা চলে আসলে এরা বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে বা কি অবস্থায় নিয়ে যাবে এবং তাদের প্ল্যানটা কি, আমার মনে হয় সেটা সহজেই অনুমেয় এবং খুব বেশি অত্যুক্তি হয় না যদি এটা দাদা, আমি একটা জিনিস একটু জানতে চাই যে শুধুমাত্র কি আমেরিকার ইউএস এইড সেখান থেকে টাকা এসেছে নাকি অন্যান্য ফান্ড থেকে এসেছে? না, ইউএসএইড এবং এনএডি তাদেরও একটা লিমিট আছে, কারণ তাদের যে ফান্ডটা বাংলাদেশ কেন্দ্রিক হয় সেখানে তাদের আবার ভাগাভাগি আছে যে কাকে কত টাকা দেবে, এই ধরনের একটা ব্যাপার আছে। সেগুলোর হিসাবও আমার কাছে পরিষ্কার ভাবে আছে, নিশ্চয়ই আমি আপনাকে সেগুলো দিয়ে আমরা একটা প্রোগ্রাম করবার চেষ্টা করবো। কিন্তু কথা হচ্ছে যে এই অর্থ যেগুলো আপনি দেখছেন বিটকয়েনের মধ্যে বা যেটা এই মুহূর্তে আপনার সামনে আছে, এগুলোর মেইনলি সোর্স হচ্ছে টার্কি হয়ে দোহার মাধ্যমে, অর্থাৎ কাতারের মাধ্যমে, এবং চায়নার অর্থ। চায়নার একটা বড় স্টেক কিন্তু এই মেইহেমের ভেতরে ছিল, অর্থাৎ 5ই আগস্টের যে সহিংসতা, যে উন্মুক্ততা, সেখানে একটা বড় স্টেক তাদের ছিল। আমাদের কাছে একটা কনফার্ম নিউজ আছে চাইনিজ এবং টার্কিশ যে ইন্টারভেনশন, বিশেষ করে ফাইন্যান্সিয়াল যে টাকা পয়সাগুলো দেওয়া হয়েছে, আমাদের কাছে পরিষ্কার এই ব্যাপারে তথ্য আছে। এবং তাদের যেই মিডল ম্যান ছিল, তাদের যেই লোকগুলোর মাধ্যমে টাকা পয়সাগুলো এখানে আদান প্রদান হয়েছে, এমনকি বৈঠকগুলো হয়েছে, যারা রিকমেন্ড করেছে তাদের সাথেও, তাদের ব্যাপারেও আমাদের কাছে তথ্য আছে। নিশ্চয়ই আপনার সামনে সেগুলো উঠে নিয়ে আসবো। ঠিক, আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে শুধু কি আপনি তো 5 জনের কথা আমাদের সামনে তুলে ধরেছেন এবং 5 জনের তথ্য আমাদেরকে পাঠিয়েছেন, সেটাই দেখালাম। আরো কি কারোর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে? তার মধ্যে কি মোহাম্মদ ইউনূসও রয়েছেন? আপনি জানেন কিনা জানি না, আমাদের কাছে একেবারে একটা মানে কি বলবো, আমি হয়তো বলতে পারলে ঠিকই বলতাম, সেটা হচ্ছে যে ইউনূসের টাকার অভাব নেই। শুধুমাত্র ফ্রান্সেই তার $2.5 বিলিয়ন একটা বিনিয়োগ আছে, এবং এটা খুবই 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 কনফার্মড একটা সোর্স। আমরা নানান ভাবে তার এই টাকার সংস্থান, ফ্রান্সে তার কি কি সেট আপ আছে, সেগুলো নিয়ে সেগুলো আমরা দেখছি, এবং সেগুলো নিশ্চয়ই সামনে আসবে, খুব শীঘ্রই আসবে। তবে আমার ইউনূসের অর্থ সংস্থানের ব্যাপারটার দিকগুলো একটু ভিন্ন। সে প্রচুর আপনার দেশের বাইরে থেকে দাতা সংস্থাগুলোর ফান্ডিং পায়, যেটা আমরা আপনার প্রোগ্রামে বলেওছি যে এই ফান্ডিং গুলো সে কিভাবে ম্যানেজ করে, কিভাবে টাকাগুলো পায় এবং কিভাবে সেগুলোকে লন্ডারিং করে এবং দেশের বাইরে সে পাঠিয়ে দেয়। ফলে তার তো এক ধরনের সাহায্য বা রিকমেন্ডেশন এখানে ছিল বলে আমরা অনুমান করি। এগুলো অবশ্য হাইপোথেটিক্যাল কথা, কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আসলে সেদিকে নির্দেশ করে। চারিদিকে আলোচনা চলছিল নতুন ছাত্রদের যে দল, সেই দল সরকারি পৃষ্ঠপোষকতায় তৈরি হচ্ছে, কিংস পার্টি হচ্ছে। যদিও বারবার সেটা অস্বীকার করা হয়েছিল তৈরির আগ পর্যন্ত, কিন্তু গতকালকে যখন এই নতুন দল তৈরি হলো তখন তারা ব্যাপারটা প্রমাণ করলো যে এটা কিংস পার্টি হয়েছে এবং সরকারি পৃষ্ঠপোষকতায় হয়েছে। তার অনেকগুলো নজির তৈরি হয়েছে, এবং যারা এতদিন পর্যন্ত সরকার এবং সমন্বয়কদের পক্ষে বিদেশে বসেও নানা রকমের কন্টেন্ট তৈরি করতেন প্রতিনিয়ত, তারা পর্যন্ত এই কর্মকাণ্ডের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন, সাধারণ জনগণ সেগুলোকে ভাইরাল করছেন। এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি রাজনৈতিক দলের সরাসরি প্রতিক্রিয়া পাওয়া গেছে এই কিংস পার্টি নিয়ে, কিংস পার্টির প্রথম কর্মকাণ্ড নিয়ে। সেই আলোচনাই করব এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। ছিলাম কিংস পার্টির কথা।
কিংস পার্টি এই সমালোচনাটা অনেক দিন থেকেই চলছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই করছিলেন, কিন্তু সেটা অস্বীকার করা হচ্ছিল। সরকারি পৃষ্ঠপোষকতায় ছাত্র সমন্বয়কদের যে দল, সেই দল তৈরি হচ্ছে না বলে বলা হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত যেটা প্রমাণিত হলো যে এটা সরকারি পৃষ্ঠপোষকতাতেই হচ্ছে। এর আগে ডক্টর ইউনূস বিদেশি একটি গণমাধ্যমে বলেছিলেন তার কাছে ছাত্ররা এসেছিলেন, তাকে নানা রকমের কথা বলেছেন, তার একটা আসন থাকবে না, এটা হতে পারে না, আমরা একটা রাজনৈতিক দল করি, চলুন একসাথে করি, এরকম নানা রকমের কথা তিনি স্বীকারও করেছিলেন। তিনি বলেছিলেন ছাত্রদেরকে, তিনি বলেছেন তোমরা করো, আমার যতটুকু সহযোগিতা প্রয়োজন করব। অর্থাৎ তিনি স্বীকারই করেছিলেন যে ছাত্রদের এই নতুন দলের পেছনে তিনি রয়েছেন। আরেকটা ব্যাপার খুবই উল্লেখযোগ্য, জাতীয় নাগরিক পার্টি যখন নাম দেওয়া হয়েছে, এর আগে 1/11-এর সময় ডক্টর ইউনূস নিজে যে দল তৈরি করেছিলেন নাগরিক শক্তি থেকে নাগরিক পার্টি করা হয়েছে। অনেকেই বলছেন যে এটা ডক্টর ইউনূসের ওই দলেরই নতুন ভার্সন। একটা পর্যায়ে ডক্টর ইউনূস নিজে এই দলের হয়তো দায়িত্ব নিতে পারেন, সেই সম্ভাবনা কেউ উড়িয়ে দিচ্ছেন না, অনেকে সেই সম্ভাবনার কথাই বলছেন। এরকম আলোচনা চলতে থাকার মাঝে আমরা দেখলাম যে নতুন দলের যে একেবারে আড়ম্বরপূর্ণ আয়োজন, উদ্বোধনী আয়োজন, কোটি টাকারও বেশি খরচ হয়েছে এখানে, সেরকমটা বলা হচ্ছে। রাজকীয় আয়োজন, রাজকীয় মঞ্চ, রাজকীয় একেবারে রেড কার্পেট, সব কিছু রাজকীয় আয়োজন, রাজকীয় সোফা, রাজকীয় চেয়ার, কোনো গরিবানা ব্যাপার ছিল না, যে ব্যাপারটাতে সব থেকে বেশি সমালোচনা হচ্ছে। কারণ নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের চেহারা যদি এটা হয়, যে সমালোচনা বিএনপি, আওয়ামী লীগ তাদেরকে করা হতো, সেই একই কাজ, সেই রাজকীয় ব্যাপার স্যাপার যদি রাজনৈতিক দলের, নতুন একটা রাজনৈতিক দল যাদের ফান্ড বলতে কিছু নেই, যাদের অস্তিত্ব এখনো তৈরি হয়নি, তারা এত টাকা কোথায় পেল, এই কোটি কোটি টাকা খরচ করার উৎসটা কোথায় থেকে টাকা তারা জোগাড় করলো, সেই ব্যাপারে যথাযথ হিসাব দেওয়ার দাবিও বিভিন্ন জায়গায় উঠছে। এই দাবিগুলো যখন উঠছে তখন একটি ব্যাপার ফাঁস হয়েছে, সেটা হচ্ছে যে সরকারি পৃষ্ঠপোষকতায় সারা দেশের জেলা উপজেলা পর্যায় থেকে সরকারি গাড়ি দিয়ে এই সমন্বয়কদের যে উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে লোক সাপ্লাই দেয়া হয়েছে। জেলা পর্যায় থেকে, উপজেলা পর্যায় থেকে যে সকল লোক এখানে এসেছেন তার সবাই সরকারি গাড়িতে এসেছেন এবং সরকারি গাড়ি বরাদ্দ দেয়া হয়েছে তাদের নামে। এরকম একটা আদেশপত্র পিরোজপুর ডিসির কর্তৃক আদেশ, সেই আদেশের একটা অনুলিপি ফাঁস হয়ে গেছে এবং সেটা ফেসবুকে ভাইরাল হয়েছে। বিদেশে বসে থেকে কনক সারোয়ার সহ অনেকেই পোস্ট দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, একেবারে রীতিমতো সয়লাভ হয়েছে এই চিঠিটি। এবং শোনা যাচ্ছে যে অন্তত 25টি জেলা থেকে এরকম চিঠি দেয়া হয়েছে। 25টি জেলার নিশ্চিত তথ্য বলছেন কনক সারোয়ার, যিনি কিনা সরকারের একেবারে সমর্থক, যিনি আওয়ামী সরকারের ঘোরতর সমালোচক এবং বিরোধী একজন মানুষ, কন্টেন্ট তৈরি করেন প্রতিনিয়ত আওয়ামী লীগের বিরুদ্ধে। তিনি এবার এই ছাত্র সমন্বয়কদের নতুন দলের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিলেন এবং এই কাগজপত্রগুলো আগেই ফাঁস হয়েছিল, তিনিও ফাঁস করে দিলেন। তিনি বলছেন 25টি জেলা থেকে এরকম চিঠি তার হাতে গিয়েছে এবং সারা দেশে প্রত্যেকটি জেলা থেকে এরকম কর্মকাণ্ড হয়েছে। পিরোজপুরের সেই আদেশপত্রে, ডিসির আদেশপত্রে দেখা যাচ্ছে তিনি পুলিশকে আদেশ দিচ্ছেন সরকারি যে গাড়ির কোষাগার, সেই কোষাগার থেকে 5টি গাড়ি একজন সমন্বয়কের নাম সহ বলেছেন সেই সমন্বয়কের কাছে বুঝিয়ে দিতে বলেছেন, 5টি বাস বুঝিয়ে দিতে বলেছেন, ড্রাইভার সহ, তেল সহ। অর্থাৎ সরকারি গাড়িতেই যে জনগণকে আনা হয়েছে ঢাকাতে, এটা এখন পরিষ্কার।
এর জবাব কে দেবে? ডক্টর ইউনূস সরকার দেবে, নতুন নাগরিক জাতীয় নাগরিক পার্টি তারা দেবে, নাকি কে দেবে? সেটা একটা বড় প্রশ্ন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এটার প্রথম আমরা দেখলাম যে তীব্র প্রতিবাদ জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে এবং এর কৈফিয়ত দিতে বলেছেন। এটা হতে পারে না, সরকারি পৃষ্ঠপোষকতায় এই কাজ করতে পারে না। সরকার কোনো রাজনৈতিক দলকে রাষ্ট্রের কোষাগার থেকে গাড়ি কিংবা কোনো ধরনের সুযোগ সুবিধা দিতে পারে না। এতেই প্রমাণিত হয় সরকার সরাসরি এই কিংস পার্টির সঙ্গে জড়িত, তেমন কথা বলেছেন। এবং তিনি এও বলেছেন একজন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করে এক রাজনৈতিক দলের দায়িত্ব নিয়েছেন, বাকি যে দুইজন ছাত্র উপদেষ্টা সহ সরকারের মধ্যে ছাত্রদের যত প্রতিনিধি আছে সবাইকে অচিরেই পদত্যাগ করতে হবে, নইলে এই সরকার আরও বিতর্কিত হবে, এমনটা তিনি দাবি করেছেন। এখন পর্যন্ত এই কর্মকাণ্ড নিয়ে বিএনপির কিংবা জামাতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি, জাতীয় পার্টির প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। অনেকে বলছেন যে বিএনপি এবং জাতীয় পার্টির প্রতিক্রিয়া হয়তো কিংস পার্টি ব্যাপারে খুব একটা পাওয়া যাবে না, কারণ তাদের দুই দলের বিরুদ্ধেও এই কিংস পার্টির অভিযোগ রয়েছে। জাতীয় পার্টির এরশাদ ক্ষমতায় থাকাকালীন সময়ে তার দল জাতীয় পার্টি তৈরি করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থাতে তার দল বিএনপি তৈরি করেছেন। এই দুই দলের বিরুদ্ধেও অনেকে অভিযোগ করেন যে কিংস পার্টি হিসেবে এই দুই দল রাজনীতিতে আবির্ভূত হয়েছে, সেই কারণেই বিএনপি খুব একটা এই ব্যাপারে জোরালো বক্তব্য উপস্থাপন করতে পারছে না। কিন্তু বিএনপির মতো এত আস্থাসম্পন্ন একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ যখন নির্বাসিত অবস্থায় রয়েছে, এখন বিএনপিকেই সবথেকে বড় দল হিসেবে গণ্য করা হচ্ছে, তাদের দায়িত্ববোধের জায়গা থেকে তাদের আরও বেশি সক্রিয় হওয়া উচিত এবং এই ব্যাপারে জোরালো প্রতিক্রিয়া, জোরালো বক্তব্য এবং প্রয়োজনে আন্দোলন গড়ে তোলা উচিত বলেও অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছেন। কারণ সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে যারা যাত্রা শুরু করলো তাদের পেছনে যদি সরকারি পৃষ্ঠপোষকতা থাকে, এই সরকার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে। নির্বাচনের সময় নিশ্চয়ই এই সরকার এই ছাত্রদের জাতীয় নাগরিক পার্টির অনুকূলে কাজ করবে এবং নির্বাচন এই সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না বলে নুরুল হক নূরও দাবি করেছেন। এই দাবি পরোক্ষভাবে এটা ইঙ্গিত করে যে এই সরকারের পদত্যাগও তিনি চেয়েছেন। সরকারের পদত্যাগ নানাভাবে দাবি উঠছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি জোরালো হচ্ছে এবং সব থেকে বেশি ব্যাপারটা ঘোলাটে হয়ে গেছে যখন পিরোজপুর জেলা প্রশাসকের এই আদেশপত্র 5টা বাস সাপ্লাই দেওয়া এবং নির্দিষ্ট একজন সমন্বয়কের নাম সহ সেই সরকারি চিঠিতে উল্লেখ করা এবং জাতীয় নাগরিক অধিকার কমিটি সেই কমিটির কাছে বুঝিয়ে দেয়া, এই ব্যাপারগুলো স্পষ্ট চিঠিতে লেখা আছে। সেখান থেকেই অনেকে বলছেন যে এটা সরকারি পৃষ্ঠপোষকতাই তৈরি হচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতাই যখন তৈরি হচ্ছে তখন আমরা যদি একেবারে চিঠির ভাষা সহ পড়ি তাহলে সেই চিঠিতে একটা পর্যায়ে লেখা রয়েছে, সেটা হচ্ছে যে উক্ত সম্পত্তি সম্পর্কে তাহাদের আওতাধীন যে তথ্য উক্ত আদেশযোগ্য বর্ণনা করিবেন এবং উক্ত তারিখে সরবরাহ করিবেন। উক্ত সম্পত্তি এমন প্রকার বিলি বন্দোবস্ত করিবেন যাহারা আদেশ থাকাকালীন আমার আদেশ বর্ণিত পদ্ধতি অনুসারে উক্ত সম্পত্তি ব্যবহার ও ব্যবস্থাপনায় কোনো প্রকার বিঘ্ন যেন না ঘটে। এখানে লেখা হচ্ছে যে বিকেল 5টা নাগাদ আমার কর্তৃত্বাধীন ন্যস্ত করিবেন এই বাস এবং উক্ত তারিখে অর্থাৎ 28 ফেব্রুয়ারি কার্যালয় হতে ইহা গ্রহণ করিবার জন্য ক্ষমতাপ্রাপ্ত হয়ে মোহাম্মদ মুসাব্বির মাহমুদ সানি প্রতিনিধি জাতীয় নাগরিক কমিটি পিরোজপুর, সেখানে মোবাইল নাম্বারও দেওয়া হয়েছে। আমরা সেই মোবাইল নাম্বার প্রকাশ করতে চাই না। এরপরে লেখা আছে এর নিকট দখল বুঝাইয়া দেবেন, অর্থাৎ মোহাম্মদ
মুসাব্বির মাহমুদ সানি জাতীয় নাগরিক কমিটির এই ব্যক্তির কাছে গাড়ি 5টা বুঝিয়ে দেওয়ার জন্য জেলা প্রশাসক, পিরোজপুরের জেলা প্রশাসকের নামটাও বলে দিই, নেজারত ডেপুটি কালেক্টর জেলা প্রশাসক পিরোজপুরের, এখানে নামটা দেওয়া নাই, জেলা প্রশাসক পিরোজপুরের তরফ থেকে এই চিঠি ইস্যু করা হয়েছে এবং সেই চিঠিতে 5টা বাস বরাদ্দ করার কথা বলা হয়েছে। এই বিতর্কিত কর্মকাণ্ড যখন সরকার প্রশাসনিকভাবে করছে তখন সমালোচনা হবেই, সমালোচনা হওয়া খুবই স্বাভাবিক। যখন আপনি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছেন, আওয়ামী লীগ দুর্নীতি করেছে, আওয়ামী লীগ নীতিবিরুদ্ধ অনেক কাজ করেছে, বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগগুলো সত্য প্রমাণিত হচ্ছে আস্তে আস্তে, সেই দুর্নীতি এবং নীতিবিরুদ্ধ কাজ যদি আপনিও করেন, আপনার সরকারও করে, এবং যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছি আমরা, তাদের তৈরি করা নতুন দলও যদি ঠিক একই নীতিবিরুদ্ধ কাজ করে, সরকারের জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত সম্পদ যদি নিজের রাজনৈতিক দলে ব্যবহার করার জন্য গ্রহণ করেন, তাহলে সেটা কতটা নীতিসম্মত এই প্রশ্ন কিন্তু উঠছে। দর্শক, আপনার কি মনে হয়, এই যে সরকারি পৃষ্ঠপোষকতায় দলের যাত্রা শুরু হলো, এই যাত্রা খুব নতুন দল জাতীয় নাগরিক পার্টি শুরুতেই কঠিন পরিস্থিতিতে পড়ল, এমন ধাক্কা খেয়েছে, এই ধাক্কা সামলে উঠতে পারবে বলে আমার মনে হচ্ছে না। বিশেষ করে 3টা ঘটনা এবং সাথে আরো অনেক ঘটনা ঘটছে। মানুষ অত্যন্ত নেগেটিভলি নিচ্ছে, মানুষ এটাকে সন্দেহ করছে। জুলাই অভ্যুত্থানে হাসনাত, শারজিস, নাহিদদের পর যে সম্মান, সেই সম্মান এখন আর আলোচনায় আসছে না। এখন এই পার্টি নিয়ে আলোচনা হচ্ছে এটা জায়েজ না নাজায়েজ, কারণ এখানে গে আছে, এখানে এলজিবিটি প্রমোটকারী আছে। দেখেন, কয়েকটা রাম ধরা খেয়েছে এই নতুন দল। অলরেডি ফাঁস হয়ে গিয়েছে, কনক সরোয়ার ফাঁস করেছে, ভিবি নূর এ বিষয়ে কথা বলেছে যে সরকারি গাড়ি ব্যবহার করেছে ডিসিদের মাধ্যমে। তাহলে একটা দল কিভাবে সরকারের গাড়ি ব্যবহার করে, সরকারি খরচে তাদের অনুষ্ঠান করে, এটা তো অনৈতিক, অবৈধ। এটা ঘোষণা দিয়ে করলে এক জিনিস, আর প্রতারণার আশ্রয় নিয়ে করলে আর এক জিনিস। পিরোজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে যে রিকুইজিশন আদেশ দেওয়া হয়েছে অফিসিয়ালি, সেটা কনক সরোয়ার পাবলিশ করেছেন, ফাঁস করে দিয়েছেন। ভিপি নূর এটা বলেছেন। তাহলে প্রথমে তারা যে বিষয়টা যে না, তারা কিংস পার্টি না, এই যে লুকোচুরি, এটা সাথে সাথে ধরা পড়লো। আমি আগেই বলেছি কিংস পার্টি হলে ভালো, কিন্তু কিংস পার্টি না এই কথা বলে কিংস পার্টি হলে এরা বাংলাদেশে কোনোদিন সফল হতে পারে না। বাংলাদেশে 2টা কিংস পার্টি সফল হয়েছে, জাতীয় পার্টি এবং বিএনপি, কিন্তু কিংস পার্টি না। অথচ কিংস পার্টি এরকম যারা লুকোচুরি করেছে, এরা ইতিহাসের রাস্তাগুলো নিক্ষিপ্ত হয়েছে। ফেরদৌস আহমেদ কুরেশি কিংবা এই শমশের মবিন চৌধুরী, তৈমুর আলম খন্দকার, এদের এরকম আরো অনেক দল এসেছিল না, এদের কোনো অস্তিত্ব নেই। তো এটা একটা বিষয়। এবং তুলকামাল কাণ্ড, চারদিকে তোলপাড়, জনগণ থুতু দিচ্ছে। এটা কেমন দল? এই দলে একজন গে প্রমোটকারী, একজন এলজিবিটি অ্যাক্টিভিস্ট, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন গে, ওয়েল নোন, যাকে আগে থেকেই সবাই জানতো, চিনত, তিনি কিভাবে পোস্ট পান? এটা নিয়ে ওরা এমন পরিস্থিতিতে পড়েছে। আমি যতটুকু তথ্য জেনেছি, ওদের কামড়াকামড়িতে তো ওদের ছাত্র সংগঠনের অনেকে অলরেডি পদত্যাগ করেছে। তো এখান থেকে আর অনেকে পদত্যাগ করবে, অনেকে লজ্জায় রাস্তায় বের হতে পারছে না। যে মানুষ নাকি দেখলে এদেরকে বলে যে সামনে না পেছনে, পেছনে পেছনে। এই যদি হয় একটা দলের অবস্থা, এরকম লজ্জাজনক পরিস্থিতিতে একজন জাতীয় নেতা, তিনি গে, বিএনপি আওয়ামী লীগ কোনোদিন এরকম লজ্জাজনক পরিস্থিতিতে পড়েনি। ইসলামপন্থীরা খেপেছে, এবং যাদের মধ্যে ধর্মীয় অনুভূতি কিছুটা আছে এই দলের, তারা বলছে যে আমরা মুসলমান, আমরা এগুলো মানি না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই দলের মধ্যে যারা সহভাগী, তারা কিন্তু চুপচাপ বসে বিষয়টা এনজয় করছে। এর মানে এদের লক্ষ্য উদ্দেশ্য অর্জন হয়েছে। তো এই যে সরকারি গাড়ি নিয়ে ধরা পড়া,
আবার লোক হয়েছে 25-30 হাজার, এটাকে বলেছে 2 লাখ, এটাও এক প্রকার ধরা পড়েছে। আবার গে ধরা পড়লো। মানে দেখেন, এই রাজনৈতিক দলটা আত্মপ্রকাশের পর মানুষ প্রশংসা করবে, স্বপ্ন দেখবে, ইতিবাচকভাবে আলোচনা হবে, কিন্তু না, সমালোচনা, গালাগালি শুরু হয়ে গিয়েছে। এরা কি করলো? তো এভাবে একটা দল বেশি দূর এগোতে পারে না। এই দলের বিরুদ্ধে বিভিন্ন সংবাদ সম্মেলন করেছেন, এটা সিগনিফিকেন্ট। বিভিন্ন অনেক লোক ভাগিয়ে নেওয়া হয়েছে। অতএব তিনি উত্তেজিত হবেন বা তার একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া থাকবে, এটা স্বাভাবিক। আর তিনি যে কথাগুলো বলেছেন বিভিন্ন, এটা যৌক্তিক। সরকারি পৃষ্ঠপোষকতায় দল, সরকারি গাড়ি ব্যবহার করেছে, এটা তো হতে পারে না। এবং বাকি টাকা পয়সা, এই 30,000 লোক একত্রিত করা, অনুষ্ঠানের খরচ, এগুলো কিন্তু কিছুই তারা বলতে পারছে না। এভাবে ধরা পড়ছে। এবং নতুন কিছু নেই, এটা রুহুল কবির রিজভী বলেছে এবং সবাই বলছে যে এখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমরা কিছুই তো দেখছি না। নতুন বোতলে পুরানো মদ, এটা হচ্ছে সবচেয়ে বড় ধরা খাওয়ার জায়গা। এবং আর একটা বড় ধরা পড়েছে, দেখেন, একজন গে অ্যাক্টিভিস্টকে নেতা তো বানিয়েছেই, আবার সেই নেতাকে এই নাগরিক কমিটির নেতারা ক্রেডিট দিচ্ছে, তাও আবার মিথ্যা ক্রেডিট, ইতিহাস বিকৃত করে। সেই গে নেতা নাকি সমন্বয়কদের সেভ হোমের ব্যবস্থা করেছিল, তিনি নাকি কোন হসপিটাল থেকে তাদেরকে উদ্ধার করেছে, অথচ এটা ইতিহাস বিকৃতি, মিথ্যা কথা। শিবির নানান সিস্টেমে ডাক্তারদের অ্যাপ্রন ব্যবহার করে রোগী সাজিয়ে উত্তরার একটা হসপিটাল থেকে, সম্ভবত কুয়েত মসজিদ হসপিটাল, ওখান থেকে সমন্বয়কদেরকে, এবং সমন্বয়কদের মোবাইলে চার্জ ছিল না, পাওয়ার ব্যাংকের ব্যবস্থা করেছে, চার্জের ব্যবস্থা করেছে। তারপরে রোগী সাজিয়ে শিবির অ্যাম্বুলেন্স ম্যানেজ করেছে। জামাত শিবিরপন্থী ডাক্তাররা এসেছে এবং জামাত শিবিরের অনেক নেতারা প্রশাসনের চোখ ফাঁকি দেওয়ার ব্যবস্থা করেছে। তারপরে ওদেরকে সেভ হোমে নিয়েছে শিবিরের সাদিক কায়েম, জুলকারনাইন সাহেবের সাথে যোগাযোগ করে, আর তাদেরকে নাকি কোন গে সেভ হোমের ব্যবস্থা করেছে, এই কারণে নাকি তাকে পোস্ট দেওয়া হয়েছে। আপনি চিন্তা করেন, গে কে নেতা বানিয়েছে তো বানিয়েছেই, আবার সেই গে নেতাকে গ্লোরিফাই করে। এইভাবে বাংলাদেশের রাজনীতি করবেন, বোকার স্বর্গে বাস করছেন, এটা সম্ভব নয়। শীঘ্রই এই তারুণ্য ভিত্তিক রাজনীতির যে আকাঙ্ক্ষা জনগণের কাছে, এটা অন্য কারোর মাধ্যমে রিপ্লেস হবে। ভিপি নূর স্পষ্ট করেছেন, নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি গাড়ি ব্যবহার করে ঢাকা এসেছেন ছাত্র জনতা, যা কাম্য নয়। অনেকগুলো জেলাতে এই ধরনের ঘটনা ঘটেছে, কনক সরের আগে বলেছে, আমি এই বিষয়ে আলোচনা করেছি। এক সংবাদ সম্মেলনে নূর কথা বলেছেন। নূর আরো অভিযোগ করেন যে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি গাড়ি ব্যবহার করা হয়। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের পরিবারকে আমন্ত্রণ না জানানোর সমালোচনা করেন। দেখেন, এটা শিবিরের নেতা সাদিককে আমি সমালোচনা করেছেন। তো এখানে আবু সাঈদের পরিবার ধর্মভীরু, প্র্যাকটিসিং মুসলিম, তারা দাওয়াত পায় না, তাদেরকে মূল্যায়ন করা হয় না। আর এখানে নেতা হয় গে, ভুয়া সেভ হোমের ব্যবস্থাপনাকারী। এই হচ্ছে এদের আদর্শ। জেনে বুঝে এই কাজ তারা করেছে। ভিপি নূর জানান, ছাত্রনেতারা সরকারে থাকায় সরকারের নানা কাজে বিলম্ব হচ্ছে, এজন্য 6 মাসে সরকারের কোনো উন্নতি নেই বলে দাবি করেন। যাই হোক, সংস্কারে দাবি করেন। এর মানে এই দলের বিরুদ্ধে বা এই দলের এইভাবে কিংস পার্টি হিসেবে আত্মপ্রকাশ করার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনের মতো ঘটনা ঘটলো, এটাও নজিরবিহীন। এই দলকে সবার ওয়েলকাম জানানো উচিত, কিন্তু না, এ দলকে জনগণ মানতে পারছে না। সোশ্যাল মিডিয়ার দিকে তাকান, ওরা নিজেরাও এখন ওদের ডিফেন্ড করছে না, ওরা এখন মাপ চাওয়ার লাইনে আছে, অনেকে ক্ষমা চাইছে, দুঃখ প্রকাশ করছে। তো এইভাবে একটা দল শুরুতেই যদি এভাবে হোঁচট খায়, এখানে মনে রাখতে হবে যেটা তথ্য প্রযুক্তির যুগ, 2025। এটা সেই জিয়াউর রহমান কিংবা এরশাদের যুগ নয় যে জনগণের চোখে ধোঁকা দিবে। এখন আপনি কোন জায়গায় কোন ডিসির মাধ্যমে সরকারি গাড়ি নেবেন, এটা ধরা পড়ে যায়। কে কোথায় গে না লেসবিয়ান, এটাও ধরা পড়ে যায়। কে ভুয়া সেভ হোমের ব্যবস্থা করে আর কে অরিজিনালি সেভ হোমের ব্যবস্থা করে, কারা সমন্বয়কদের অ্যাম্বুলেন্সে করে বের করে আনে, এগুলো সব ধরা পড়ে যায়। এগুলো সব সঠিক ইতিহাস সামনে আসে। তথ্য প্রযুক্তির যুগ,
অতএব তথ্য প্রযুক্তির যুগে এই এই বাটপাড়ি রাজনীতি চলবে না। এনসিপির কোনো রাজনৈতিক দর্শন পায়নি, রুহুল কবির রিজভী কথা বলেছেন। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সবাই অনেক ভালো ভালো কথা বললেও রাষ্ট্র সম্পর্কে কোনো রাজনৈতিক দর্শন পাননি বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এটা ঠিক, আমিও একমত, ওখানে নতুন কিছু নাই। জাস্ট একটা কথা আমার ভালো লেগেছে, সেকেন্ড রিপাবলিক। তো এই জিনিসটা আমি অ্যাপ্রিসিয়েট করি, এছাড়া এখানে অ্যাপ্রিসিয়েট করার মতো নতুন কিছু আমি দেখিনি। রিজভী আরো নানান কথা বলেছেন, এটা ভিন্ন বিষয়। যাই হোক দর্শক, এভাবে মারাত্মকভাবে সমালোচিত হয়ে একটা কঠিন পরিস্থিতিতে পড়েছে এই নতুন গজানো এই এমন ইনক্লুসিভ দল যেখানে ইসলামপন্থীরা এক্সক্লুড হয় আর গে নেতারা পোস্ট পায়। তাহলে বুঝুন তারা সত্যি কঠিন পরিস্থিতিতে আছে। অনেকে পদত্যাগ করার চিন্তা ভাবনা করছে। আমি যারা এই দলের পোস্ট পজিশন নিয়েছেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন, ভাবুন। দেরি হলে কিন্তু জনগণের সামনে মুখ দেখাতে পারবেন না, আপনাদেরকেও মানুষ গিয়ে বলবে। ভাই অ্যাটলিস্ট এইটা থেকে বাঁচেন না ভাই, এর চাইতে লজ্জার কিছু হয় না যে আপনাকে মানুষ গিয়ে বলবে যে একটা গে দলের নেতা, যে আপনাকে সন্দেহ করবে আপনিও কিনা। ভাই আল্লাহর রাস্তায় এই ট্যাগটা অ্যাটলিস্ট নিয়েন না। আর পরিশেষে বলতে চাই, এখন পর্যন্ত 5 আগস্টের পরে যতটুকু সমীকরণ হয়েছে অনেক কিছু আপনারা দেখেছেন। এই নতুন দল দেখেছেন, সমন্বয়কদের ডেভিয়েশন দেখেছেন, তাদের ভালো রূপও দেখেছেন, বিএনপির নতুন ফেসিবাদী রূপ দেখেছেন। আওয়ামী লীগ তো পালিয়ে গেছে বা আওয়ামী লীগের মধ্যে কোনো অনুতপ্ততা বোধ নেই, অনেক কিছু দেখেছেন। সবগুলো একত্র করে বলতে চাই, আসলে জামাত শিবির এবং চরমনাইয়ের উপর আস্থা রাখুন। তাদের চাইতে ভালো রাজনীতিতে বর্তমানে কেউ নাই। হ্যাঁ, এখন তাদের চাইতে ভালো কোনো দল যদি আসে তখন আমরা এটা প্রেসক্রাইব করব, কিন্তু এখন পর্যন্ত বলবো আস্থা রাখুন জামাত শিবির ও চরমনাইয়ের উপর। এরা চাঁদাবাজি করে না, এদের মধ্যে কোনো এলজিবিটি নেই, এদের মধ্যে চুরি বাটপারি নেই। এখন কোনো কারণে আকীদাগত বা ধর্মীয় কোনো কারণে যদি আপনি জামাত শিবিরকে ভালো না লাগে, আপনি চরমনাই করেন। আপনি যদি ইসলামের প্রতি শ্রদ্ধা ভক্তি থেকে থাকে, ইসলামপন্থী হয়ে থাকেন, চরমনাই বা জামাত শিবির দুইটার একটা তো আপনি গ্রহণ করতে পারেন। এই দুইটার একটা গ্রহণ করুন। রাজনীতিতে তারা বড় দল, তাদের বুঝিয়ে শুনে দেখেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার পরে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওটি দেখার পরে আপনাদের কি মন্তব্য সেটাও কিন্তু আমরা জানতে চাই। তো বন্ধুরা, আপনারা কি মনে হয় সত্যি সত্যি কে নাহিদ ও সার্জিস আলম 158 কোটি টাকা নিয়েছে এই শেখ হাসিনাকে দেশ থেকে তাড়াতে? এটা যদি আপনার কাছে সত্যি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য সেটাও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।